যাদের জ্ঞানটা এরকম, জানাটা এরকম যে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলেই খালি দুধ মধু পাওয়া যায়, এই ধরনের শিক্ষা যদি থাকে, এই ধরনের ধারণা থাকলে তো তারা ওভাবেই বলবে। কিন্তু আমরা তো দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দুধ মধুর চেয়েও আরও মনে হয় বেশি সুবিধা ভোগ করতেই অভ্যস্ত হয়ে গিয়েছে। আমরা তো এও দেখলাম যে স্থানীয় সরকার উপদেষ্টা 2400 কোটি টাকা তার নিজের জেলাতেই নিয়ে নিলেন, যেখানে 60% মতো রাস্তা এখন মেরামতের প্রয়োজন, বা 70% মেরামতের প্রয়োজন কুড়িগ্রামে, 100 টাকা বরাদ্দ নেই। আবার নিজের উপজেলায় প্রায় 450 কোটি টাকার উপরে। আবার তার আর এক সহযোদ্ধা ওই একই অঞ্চলে, সে আবার 350 কোটি টাকার উপরে এক এক উপজেলা বরাদ্দ নিয়ে নিচ্ছেন। তো ক্ষমতা থাকলে দুধ মধু খাওয়া যায়, খুব ভালো, সেটা যেমন ধারণ করেন, আবার সেটা তো করছেন, প্রতিষ্ঠিতও করছেন, তারা এভাবে ভাবতে পারে। এখন ধরেন নির্বাচন কমিশনকে আপনি স্বাধীন দেখতে চান, স্বতন্ত্র দেখতে চান, নিরপেক্ষ দেখতে চান, কিন্তু আবার আপনার দাবি বা আপনার চাওয়া মানতেই তাকে বাধ্য করবেন। এই দ্বিচারিতা দিয়ে কিভাবে আপনি রাজনীতির গুণগত পরিবর্তন করবেন, কিভাবে আপনি রাষ্ট্রকে মানে যেটাকে বলা হয় ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে রাখবেন। যে নতুন বন্দোবস্তের কথা বলছেন সেটা হচ্ছে না। রতন ভাই বলছিলেন, সেলিম ভাই বলছিলেন যে যখন 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান মারা যান, 20শে আগস্টই মুস্তাক সাহেব জরুরি অবস্থা জারি করেন। 26 সেপ্টেম্বরে গিয়ে মুস্তাক সাহেব কিন্তু মার্শাল ল জারি করে দেন। কিন্তু মুস্তাক সাহেবের মার্শাল লর কিন্তু একটা ভুল ছিল, তিনি সংবিধান প্রথমে স্থগিত করেছিলেন না। কিন্তু যখন 6ই নভেম্বরে 6ই নভেম্বর যখন আপনার বিচারপতি সায়েম শপথ নিলেন, তিনি যেহেতু প্রধান বিচারপতি ছিলেন, তিনি জানতেন যে মার্শাল ল এবং সংবিধান একসাথে চলতে পারে না। তিনি তখন আপনার পরিপূর্ণ মার্শাল ল জারি করে সংবিধান স্থগিত করে দেন। জিয়াউর রহমানকে যখন বিচারপতি সাহেব অর্ডিন্যান্স জারি করে ক্ষমতা দেন, তখনই যে বহুদলীয় গণতন্ত্র রাজনীতি উন্মুক্ত করা, নির্বাচনী প্রক্রিয়ায় যাওয়ার জন্য উনি ওই আদেশ করেছিলেন। যথার্থই বলেছিলেন যে তখন সংবিধান স্থগিত ছিল, এখন সংবিধান বিদ্যমান চলমান বিধায় আমরা সংবিধানের সংস্কার নিয়ে ভাবছি। আমরা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আর 106-এর যে রেফারেন্স আমরা অ্যাপিলেট বিভাগে গিয়েছি, সেটা এই সংবিধানেরই 106, সেটা অন্য সংবিধানের 106 না। সেই সংবিধানের আলোকে সরকার, সেই সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে নির্বাচন কমিশন। তো তারা তো এই সংবিধান ধারণ করেই এগোবে, কিন্তু যেখানে যেখানে অসঙ্গতি আছে সেগুলি একটা সমঝোতার ভিত্তিতে কিছুটা অর্ডিন্যান্স জারি করে। কয়েকদিন আগে নির্বাচন কমিশন সংক্রান্ত 2টা অর্ডিন্যান্স জারি করেছে, পরিবর্তন করেছে, মানে ভালো নির্বাচনের জন্য কি কি করা যায় এবং নির্বাচন কমিশনকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করা যাবে, তাদের জবাবদিহি করতে হবে, করছে। আইন বিধিবিধান পরিবর্তন করে সংস্কারের অধিকাংশ তো বাস্তবায়ন হতে চলেছে। ইভেন আইন উপদেষ্টা নিজেই বলছে যে 70% ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে। এখন ধরেন আপনি একটা জাতীয় সনদ চূড়ান্ত করলেন, তার মানে জাতীয় সনদকে জাতীয় চুক্তি, এটা একটা সাংবিধানিক অঙ্গীকার বলতে পারেন, রাজনৈতিক অঙ্গীকার বলতে পারেন, জাতীয় ঐক্যমত বলতে পারেন, জাতীয় চুক্তি বলতে পারছেন। তো সেটা সব রাজনৈতিক দল করবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা করবে, জাতীয় ঐক্যমত কমিশন করবে। সেটা মান্য হবে না আগামী পার্লামেন্টে। তাহলে আমরা কোন মানসিকতা নিয়ে রাজনীতিতে আসলাম, কি পরিবর্তনটা আমরা করতে চাইলাম? তার মানে কি আমরা এখনো ফ্যাসিবাদের ওই যে চরিত্র সেটা আমাদের মধ্যে আছে, যারা আমরা জুলাই যোদ্ধা বলছি, যারা আমরা ফ্যাসিবাদ হটানোর দাবিদার বলছি, তাদের মধ্যেও আমরা ওই সংখ্যা রাখবো? তাহলে আমাদের আত্মশুদ্ধি কোথায়, আমাদের জাতির কাছে কমিটমেন্ট কোথায়? আসলে আমরা সেখানে আস্থা রাখতে চাচ্ছি না একটা কারণে, কারণ ছোট রাজনৈতিক দল অথবা কম জনপ্রিয় রাজনৈতিক দল হয়েও এই যে আগামী দিনের যে জনরায়ের ভিত্তিতে ক্ষমতার পরিবর্তন আমরা আশা করি, সেখানে অংশ হতে চাই, পার্টিসিপেট করতে চাই, ভাগ চাই। এটাই আমাদেরকে বিভাজিত করেছে। বিভক্তর স্বার্থ যদি আপনি চিন্তা করেন, কোনো বিভাজন নাই। যেমন ধরেন এই যে জুলাই সনদের উদ্দেশ্যটা কি হচ্ছে? গণতন্ত্র প্রতিষ্ঠিত পাক, জনগণের ক্ষমতায়ন হোক, তাই তো? পার্লামেন্টে কার্যকর থাকুক, ফাংশন করুক, এবং একটা সরকার হোক যে জবাবদিহিমূলক সরকার, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সে তার মেয়াদ শেষ হওয়ার পর একটা ধরেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, দল নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন ফেস করবে। জনরায় ভিত্তিতে ক্ষমতা যাবে আর জনরায় বিপক্ষে গেলে ক্ষমতার বাইরে যাবে। এই প্র্যাকটিসের জন্য ইতিমধ্যে যেগুলি আমরা একমত হয়েছে যথেষ্ট। রতন ভাই তো বলেছেন, পৃথিবীতে পশ্চিমা খুব কম দেশ আছে যেখানে এত বেশি সংস্কার হয়েছে, যেটা এইটা আপনি বাস্তবায়ন করতে পারেন। এখন আপনার মতো করে একটি দুটি জায়গায় আপনার মতো করে অন্য রাজনৈতিক দল একমত হলো না, সেজন্য আপনি নির্বাচন প্রলং করতে চাইবেন, অংশ নিতে চাইবেন না, বাধাগ্রস্ত করতে চাইবেন ব্যক্তি গোষ্ঠী বা একটা দল বা কয়েকটা দলের স্বার্থে, সেটা তো ধরেন কাম্য হতে পারে না। সেটা তো জনগণের ক্ষমতায়ন অথবা জনগণের রায়ের প্রতি আস্থা রাখা হচ্ছে না। যারা এই ট্রমায় ভুগছেন, অর্থাৎ জনগণের উপর আস্থা রাখতে চাচ্ছেন না, তারাই ক্ষুদ্র ব্যক্তির স্বার্থে এই ওইভাবে ঘাট থেকে একটু প্রলং হচ্ছে। কিন্তু নির্বাচনটা ভালো হবে বিধে আমার বিশ্বাস,
কারণ সরকারটি যেহেতু দল নিরপেক্ষ, তাদের ক্ষমতায় থাকার অভিপ্রায় আছে বলে আমি মনে করি না। কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের স্নেহ দুর্বলতা থাকতে পারে, কিন্তু তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করবার জন্য সরকার কোনো ভূমিকা পালন করবে বলে আমার কাছে মনে হয় না। আবার এই সরকারের অধীনে যে নির্বাচন কমিশন তারাই গঠন করেছে, তারাও একটা ভালো নির্বাচন করার জন্য যে সংকল্প ব্যক্ত করছে, যে ইনিশিয়েটিভগুলি নিয়েছে, রাজনৈতিক দলগুলি সহযোগিতা করলে ভালো নির্বাচন হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হ্যাঁ, নতুন করে পদোন্নতি এবং দক্ষযোগ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, সেখানে সেনাবাহিনী যেভাবে রেগুলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হবেন জাতীয় নির্বাচনে, সে আর স্ট্রাইকিং ফোর্স থাকছে না, রেগুলার ফোর্স থাকছে। তারপর বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিপি, আনসার, পুলিশ আছে। তো সব কিছু মিলিয়ে সরকার যে প্রস্তুতি নিচ্ছে, আর সরকার তো বলছে যারা দৃষ্টান্ত স্থাপনায় এমন একটা নির্বাচন করবে। এখন সেই নির্বাচনের পর নির্বাচিত সরকার তার দায়িত্ব পড়বে, কারণ রাষ্ট্রে কিছুটা সংকট আছে, সমন্বয় করে সবাইকে নিয়ে চলার প্রয়োজন আছে, পার্লামেন্টটাকে ফাংশন করানো, জনপ্রতিনিধি যারা হবে তাদের জনগণের প্রতি দায়িত্ব পালন করা। এ ব্যাপারে আমরা যতটুকু একমত হয়েছি এবং যে শপথ নিয়েছি, নিশ্চয়ই গুণগত পরিবর্তন রাজনীতিবিদদের করতে হবে। সেটা না করলে রাজনীতি ঝুঁকিতে পড়বে। এটা যদি রাজনৈতিক দলগুলি বোঝে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যদি একটা প্রতিযোগিতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে গণতন্ত্র চর্চায় ব্রত থাকে, নিশ্চয়ই কাঙ্ক্ষিত